নমস্কার, অমৃত আনন্দ। আমি এসছি চ্যানেল নবরূপের স্টুডিওতে। আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, আমরা আশা করি এইভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের মতামতগুলো আমরা দেখি, প্রতিটা মতামত দেখে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আমরাও অনেকটা উদ্বুদ্ধ হই, ঋদ্ধ হই, যাই বলুন না কেন। সেক্ষেত্রে আজকে একটি নতুন বিষয়। দেখুন, ডিসেম্বর মাস শেষ হতে চলেছে। ডিসেম্বর মাসের 17 তারিখ থেকে 31 তারিখ যে সময়টা বাকি রয়ে গেল, সেই সময়টায় আলোকপাত করার চেষ্টা করছি যে 12টি রাশির কেমন যাবে। আমি এর আগের ভিডিওতেও বলেছি 2024 সংখ্যাতত্ত্ববিদদের হিসেবে বা নিউমারোলজি করেন তাদের হিসাবে এটা 8, এটা শনি বর্ষ। সেখানে বিস্তারিত এ নিয়ে বিনিয়ে কথা বলার খুব একটা দরকার পড়ে না। প্রত্যেকেই কিছু না কিছু উপলব্ধি করেছেন যে এই বর্ষ কাউকে কিছু না কিছু ভাবে কষ্ট দিয়েছে। আমরা 2025-এ যখন আসতে চলেছি তখন এই ভিডিও করছি। 2025-এর 9, দেখুন যোগ করে দেখুন, 2 2 4 5, 4 যোগ 5 9 হচ্ছে। 9 মানে মঙ্গল বর্ষ। বিস্তারিত ভিডিও আমাদের এডিট হচ্ছে, আগামী বর্ষে সেগুলো আপনারা দেখতে পাবেন বিস্তারিত। মানে আমরা তখন জানুয়ারির 1 তারিখ থেকে আমরা একটা 365 দিনের একটা প্রোগ্রাম কষেছি চ্যানেলের কর্তৃপক্ষের সঙ্গে বসে, যে কিভাবে এই ভিডিওগুলো দেওয়া যায়। সেখানে আমরা বলবো এবং প্রত্যেকটা রাশির আলাদা করে বলবো। তো এখন শেষ হতে চলেছে এই 17 থেকে 31। দেখুন, আপনারা জানেন যে কালপুরুষের 12টা চক্র আমরা তৈরি করেছি। কালপুরুষ, যদি কালপুরুষ কল্পনা করেন, রাশি চক্রকে একটা কালপুরুষ কল্পনা করে আমরা 12টা রাশি চক্র মাত্র 12টা রাশি ধরা হয়েছে। মেষ থেকে কাউর মেষ রাশি, কাউর বৃষ রাশি, কাউর কর্কট রাশি, কাউর তুলা রাশি, কাউর মীন রাশি, এইভাবে 12টি রাশি মোট। আমি বলতে চলেছি 17 থেকে 31 কোন রাশির কেমন ফল যাবে, কেন সেই ফলটা জানে। দেখুন, মেষ রাশির অধিপতি কে? মঙ্গল। তাহলে কালপুরুষের সেটা কিন্তু অষ্টম ভাব, অষ্টম ভাবে মঙ্গল পড়ছে। আমরা যদি কালপুরুষের প্রথম মাথাটাকে, রাশি চক্রের মাথা ধরি, সেটা মেষ। তাহলে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আবার সেটা অষ্টম ভাবের অধিপতি মঙ্গল। মেষ রাশি এখন কোথায় আছে? মানে মঙ্গল এখন কোথায় আছে? মঙ্গল আছে কর্কটে, নিচস্থ অবস্থায় কর্কটে সে বিরাজমান। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই 17 থেকে 31 এটাই যেতে পারে যে কোনো কাজে সাবধান। 25শে নভেম্বরের পর একটা ভালো পিরিয়ড আমরা পেয়েছি। শনি মহারাজ যেদিন সোজা হয়েছেন বকরি থেকে, কিন্তু এই ভালো থাকার আনন্দে যেন আমরা বিচলিত না হই। মানুষ বিচলিত হয়েই সমস্ত ভুলভাল কাজ করেন। আমি মেষ রাশির জাতক জাতিকাদের এই পরামর্শই দেব, তারা একটু সাবধানে পথ চালুন, কোনো রিস্কের মধ্যে যাবেন না। তার কারণ আপনাদের লগ্নপতি চতুর্থ লগ্নের মানে লগ্নপতি মানে মেষ রাশির যে অধিপতি সেটা মঙ্গল। সেটাকে আমরা যদি লগ্ন ধরি তাহলে তার চতুর্থ ভাবে সে নিচস্থ, এবং অষ্টম ভাবের অধিপতি সেই মঙ্গল, সে কিন্তু চতুর্থে নিচস্থ। তাহলে চতুর্থকে ধরে আমরা কি ধরি? সুখ স্থান। চতুর্থকে মাতৃস্থান ধরি, সুখ স্থান ধরি। তাহলে আপনাদের অতিমাত্রায় রিস্ক নেওয়া বা মানে ওভার কনফিডেন্সে রিস্ক নেওয়া কোনো সমীচীন কাজ হবে না। যেটুকু উপার্জন করছেন
সঞ্চয় করে রাখুন ভবিষ্যতের জন্য। কারণ আমি বলছি আমার বিস্তারিত অভিজ্ঞতা দিয়ে, মেষ রাশির আগামী ফেব্রুয়ারি মাস থেকে, মানে 2025-এর ফেব্রুয়ারি থেকে তারা একটা উন্নত কাল দেখতে চলেছেন। সে প্রেমের ব্যাপারেই হোক, সে কর্মের ব্যাপারে হোক, সে স্বাস্থ্যের ব্যাপারে হোক, সে তার বৈবাহিক জীবনে হোক, একটা বিস্তর সুবিধা আপনারা পেতে চলেছেন। মঙ্গল যখন সিংহতে আসবে এবং শনি মহারাজ বৃহস্পতির ঘরে তিনি বসবেন, ন্যাচারালি এই সময়কালটা একটু ধৈর্য ধরে কোনো রিস্ক না নিয়ে আপনারা কাজ করুন, যে কোনো কাজ করুন, কাজ করতে বাধা নেই। এখন অনেকটা ফেভার আপনাদের একাদশে, মেষ রাশির একাদশে শনি মহারাজ সে সোজা হয়ে আছে, মানে বকরি থেকে তিনি সোজা। সুতরাং আপনাদের কাজের জায়গাটাও আপনাদের দেবে, কিন্তু সেই উপার্জিত পয়সা, ধরুন কাজ করেছেন, অনেক টাকা রোজগার করেছেন, সেই টাকা যদি রিস্ক নিয়ে খাটেন, অনেকের শেয়ার মার্কেটে অনেকেরই টাকা খাটে, কিন্তু শেয়ার মার্কেটের টাকা খাটানোর আগে আপনারা লং টার্ম প্রসেসের কথা ভাবুন। শর্ট টার্ম কোনো প্রসেস, অনেকে নিফটি খেলেন, অপশন খেলেন, তো যাই হোক, যেটাই হোক, সেই রিস্কে যাবেন না। কোনো যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সঞ্চয় করেন, তাহলে আপনারা কিন্তু অনেক বেশি লাভ করে তুলতে পারবেন। এবারে আসি বৃষ রাশি সম্বন্ধে। বৃষ রাশির দ্বাদশপতি মঙ্গল, আবার বৃষ রাশির সপ্তমপতি মঙ্গল। দেখুন, সেই মঙ্গল তৃতীয় বসে গেল, তৃতীয় কর্কটে, আগেই বলেছি কর্কটে আছে, নিচস্থ অবস্থায় আছে। তাহলে বিশ্বরাশির যারা বিশ্বরাশির জাতক জাতিকা, তাদের কিভাবে চলা উচিত? প্রেম, বিবাহ, ভালোবাসা, যাই বলুন, সেই সব ক্ষেত্রে একটু সাবধানে চলুন। আপনাদের বৈবাহিক জীবনও কিছু ঘটনা, দুর্ঘটনা বা গোলযোগ দেখা দিতে পারে, সুতরাং খুব সাবধান। আবার বিশ্বরাশির দশমে এখন শনি বসে আছেন সোজা হয়ে, বকরি থেকে তিনি সোজা হয়েছেন 25শে নভেম্বর। কর্মের জগৎটা কিন্তু তাদের খুব ভালো, বরঞ্চ এইসব গোলযোগ কাটিয়ে সুস্থির মনে, মানে প্রেম, ভালোবাসা, বৈবাহিক জীবন, এই সমস্ত যদি কোনো গোলযোগ হয়ও, সেটা কাটিয়ে যদি কর্মে মন দেন, আপনারা প্রচুর রোজগার করতে পারবেন, যেহেতু দশমে কিন্তু এখন শনি মহারাজ বসে আছে। সুতরাং, এবং আরেকটা কথা আপনাদেরকে বারবার বলছি, বৃষ রাশির ক্ষেত্রে তাদের সপ্তমপতি যেমন মঙ্গল, দ্বাদশপতি, কিন্তু হঠাৎ আপনাদের শরীর অসুস্থ হতে পারে। এমনিতেই শীতও পড়েছে, কলকাতাতেই অনেক শীত দেখা দিচ্ছে, তার মানে গ্রামাঞ্চলে তো আরো শীত। সুতরাং বৃষ রাশির জাতক জাতিকারা শরীর থেকে সাবধান থাকুন এবং খুব সাবধানে হাঁটাচলা করুন, পথ চলা করুন, এবং কারোর সাথে কোনো কানেকশন, কোনো সংঘর্ষে জড়িয়ে পড়বেন না। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, মনে রাখবেন তৃতীয় ঘরে মঙ্গল, সেই মঙ্গল নিচস্থ মঙ্গল। সুতরাং খুব সাবধান, কোনো বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। এরপরে আসছি কর্কট রাশি সম্বন্ধে, না মিথুন রাশি সম্বন্ধে। মিথুন রাশি সম্বন্ধে, মেষ গেল, বৃষ গেল, মিথুন রাশির মঙ্গল কি? ষষ্ঠপতি। ষষ্ঠ থেকে রোগ, জরা, ব্যাধি, শত্রু, আমরা এইসব বিবেচনা করি। আবার মিথুন রাশির ক্ষেত্রে সেটা কিন্তু একাদশপতি, অর্থাৎ একাদশ মানে কি? আয়পতি। সে আয়, আপনাদের ইনকাম, এক্ষেত্রেও কিন্তু সতর্ক হওয়ার দরকার আছে। সে দ্বিতীয় নিচস্থ অবস্থায় অবস্থান করছেন, কর্কটে অবস্থান করছেন, সেটা কিন্তু মঙ্গলের নিজ ঘর। তাহলে আপনারা রোগ ব্যাধি, জরা, এই সমস্ত থেকে সাবধানে থাকুন, পথ চলতে সাবধানে থাকুন। হঠাৎ কোনো বিপদ মারক আকারে কাজ করতে পারে, ষষ্ঠ ঘর রোগে ফেলতে পারে, খুব সাবধান মিথুন রাশির লোকেরা। এবং মিথুন রাশির একাদশপতি, যদি আপনারা শুধু অন্তত কর্মের দিকটা মনোযোগ দেন, তাহলে কিন্তু আপনারা প্রচুর রোজগার করতে পারবেন বলেই আমি বিশ্বাস করি। কেননা মিথুন রাশির নবমে কিন্তু বসে আছেন শনি মহারাজ, ভাগ্যস্থানে, তার নিজের ঘরে, এবং উত্তরায়ণের শনি, ভয়ঙ্কর সক্রিয় শনি। সে কিন্তু আপনাদের, যদি আপনারা মনস্থির করে মনোনিবেশ করেন বা মেডিটেশন করেন, যোগা করেন,
যোগা প্রত্যেক জাতক জাতিকাদেরই করা উচিত বলে আমি মনে করি। যোগা দিয়ে অনেক কাজ করা যায়। তারা যদি মেডিটেশনে যান, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, তারা দেখবেন সমস্যাগুলো যেন কেমন দূরে চলে গেছে। এই মিথুন রাশির পরে যে রাশির কথা বলতে হয় কর্কট, যেখানে যে মঙ্গল নিয়ে এতক্ষণ আমি কথা বলেছি সেই মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে। তো কর্কট রাশির কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রে ধরি মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ। তো মাথায় রাখুন, কর্কট আপনার রাশিতে বসে, কর্কটে আপনাদের মঙ্গল বসে আছে। যাদের কর্কট রাশির জাতক জাতিকা যারা, তারা কিন্তু তাদের পঞ্চম ঘর অর্থাৎ বৃশ্চিকের ঘর, সেখানের অধিপতি মঙ্গল, আবার দশম ঘর কেন্দ্রপতি কোণপতি মঙ্গল কিন্তু সে নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে বিরাজমান। তাহলে কর্কট রাশির দশমের দিকটা মঙ্গল হলেও আপনাদের কিন্তু অষ্টমে আবার শনি মহারাজ বসে আছে, মানে কুম্ভতে বসে আছে। তাহলে আপনাদের কিন্তু অনেক ভাবনা চিন্তা করে চাকরি, ব্যবসা, আয়, উপার্জন আপনাদের কিন্তু একটু ভাবনা চিন্তা করা উচিত। কেননা মঙ্গলের শত্রু শনি, শনির শত্রু মঙ্গল। আর পঞ্চম ঘরে মন কিন্তু একটু অশান্ত থাকবে। এই 17 থেকে 31শে ডিসেম্বর দেখতেই পাবেন মন কিন্তু অশান্ত থাকবে, কেন মঙ্গল আপনাকে সাপোর্ট করতে পারবে না, সে নিচস্থ অবস্থায় আছে। আবার শনি মহারাজ সে অষ্টম ঘরে বসে আছে, অষ্টম হাউসে বসে আছে। আবার মঙ্গল নিজস্থ অবস্থায় থেকে আপনাদের সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছে। সপ্তম ঘর আবার মঙ্গলের তুঙ্গ ঘর। তাহলে পার্টনারশিপ বা লাইফ পার্টনার বলুন, অর্থাৎ বৈবাহিক জীবন যাদের, কনজুগাল লাইফ, তাদের কিন্তু অন্তরায় দেখা দেবে, বাধা দেখা দেবে। পাস করতে পারবেন, পুরো ভালো সময় এখন আপনাদের জন্য কখনোই হতে পারে না বলে আমি বিশ্বাস করি। আসছি রাশিচক্রের বা কাল পুরুষের পঞ্চম ঘর সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি, তারও অধিপতি কিন্তু রবি, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রেও আমরা কিন্তু মঙ্গলকে রাজ্যকারী গ্রহ হিসেবে চিহ্নিত করেছি। সিংহ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে চতুর্থপতি কেন্দ্রপতি মঙ্গল, বৃশ্চিকের ঘরে চতুর্থপতি, আর নবমপতি মঙ্গল। তাহলে কোন পতি কেন্দ্রপতি, সেটাই রাজ্যকারী গ্রহ হচ্ছে। সে কিন্তু দ্বাদশে বসে গেল, সিংহ রাশির দ্বাদশে মঙ্গল নিচস্থ। এবং তাহলে চতুর্থপতি নিচস্থ ঘর সংসারে কিন্তু এই 17 থেকে 31 দিনের মধ্যে, 31 তারিখের মধ্যেই দেখতে পাবেন একটা গোলযোগ দেখা দিতে পারে। খুব সাবধান, খুব সতর্ক থাকুন। কোনো জিনিস চুরি হতে পারে আপনাদের, কোনো জিনিসে। এবং দ্বিতীয় কথা হচ্ছে দ্বাদশ থেকে আমরা শয্যা কল্পনা করি, সুতরাং শয্যা সুখ এই সময় আপনাদের নাও হতে পারে। সুতরাং সেগুলো থেকে সাবধানে থাকুন। এবার আরো একটা জিনিস মনে রাখা উচিত, যে সিংহ রাশির সপ্তমে কিন্তু শনি মহারাজ, সে তার আনন্দ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতেই বসে আছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা বাধা সম্মুখীন হবেন, কেননা সিংহ রাশির অধিপতি রবি, আবার শনি তার উল্টো দিকে, রবি পুত্র শনি সে উল্টো দিকে বসে আছে কুম্ভতে। মঙ্গলও আপনার দ্বাদশপতি দ্বাদশে বসে গেল, পঞ্চমপতি দ্বাদশে বসলো, নবমপতিও দ্বাদশে বসলো। এটা কিন্তু ভাগ্যকেও অনেকটা, ভাগ্যস্থানকে অনেকটা ব্যাহত করবে। সুতরাং খুব সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। কথায় আছে সাবধানের মান নেই। আমি আসছি কন্যা রাশি সম্পর্কে আপনাদের কিছু বলতে। কন্যা রাশি অধিপতি গ্রহ বুধ, এবং কন্যা রাশির কিন্তু তৃতীয় পতি মঙ্গল, বৃশ্চিক তৃতীয় পতি হচ্ছে তৃতীয় পতি, এবং কন্যা রাশির কিন্তু অষ্টমপতি মঙ্গল, সে কিন্তু বসে গেল, এখন বসে আছেন, আর কি বসে গেল না, বসে আছেন একাদশ ঘরে নিচস্থ অবস্থায়। এবং তৃতীয় পতি মঙ্গল, সেও কিন্তু একাদশ স্থানে কর্কটে নিচস্থ অবস্থায় বসে আছে। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে শনি কোথায় বসে গেলেন? শনি বসে আছেন ষষ্ঠে। সুতরাং খুব কি সুখকর অবস্থার মধ্যে দিয়ে যাবে না। তবু কন্যা রাশির বৃষ রাশিতে যেহেতু এখন বৃহস্পতি বসে আছে, কিছুটা তাকে সেভ করলেও একটু সতর্কতার সাথে সব ব্যাপারে
শরীর, স্বাস্থ্য, উপার্জন এবং সাংসারিক, যেখানে পারিপার্শ্বিক হঠাৎ কোনো বদনাম করিয়ে দিতে পারে মঙ্গল। তৃতীয়পতি এবং অষ্টমপতি সে বসে আছে নিচস্থ অবস্থায় কর্কটে। খুব সাবধান, খুব সাবধান। কাজেই এই 17 থেকে 31 দিন আমি কোনো ভয় দেখাচ্ছি না, শুধু মেডিটেশন, নিজের কাজে মন দিন এবং যোগার মধ্যে থাকুন। আমি বলবো অনেক বেশি উন্নত জীবনযাত্রা আপনারা পেতে পারেন। বরঞ্চ এইসব গোলযোগ কাটিয়ে সুস্থির মনে, মানে প্রেম, ভালোবাসা, বৈবাহিক জীবন, এই সমস্ত যদি কোনো গোলযোগ হয়ও, সেটা কাটিয়ে যদি কর্মে মন দেন, আপনারা প্রচুর রোজগার করতে পারবেন, যেহেতু দশমে কিন্তু এখন শনি মহারাজ বসে আছে। সুতরাং, এবং আরেকটা কথা আপনাদেরকে বারবার বলছি, বিশ্বরাশির ক্ষেত্রে তাদের সপ্তমপতি যেমন মঙ্গল, দ্বাদশপতি কিন্তু হঠাৎ আপনাদের শরীর অসুস্থ হতে পারে। এবারে আসি কুম্ভ রাশির, প্রায় আমরা শেষ লগ্নে, এরপরেই খালি মীন রাশি বাকি রয়েছে। কুম্ভ রাশির তৃতীয়পতি মঙ্গল এবং দশমপতি মঙ্গল। কুম্ভ রাশির তৃতীয়পতি মঙ্গল ষষ্ঠে, কিন্তু সেই কুম্ভ রাশির তৃতীয়পতি ষষ্ঠে বসে আছে। কুম্ভ রাশি থেকে ষষ্ঠে কর্কটের নিচস্থ অবস্থায় বসে আছে। আবার দশমপতি মঙ্গল কর্মের জায়গাটায় সে কিন্তু ষষ্ঠ ঘরে গিয়ে বসলো। সুতরাং মান সম্মান এবং কর্ম। আবার কুম্ভ রাশিতে কিন্তু শনি মহারাজ নিজেই বসে আছেন। আপনারা অনেকেই বলবেন যে রাশিতে সাড়ে সাতিয়া, দেখুন কুম্ভ রাশির সাড়ে সাতি অত এফেক্টিভ আমি হতে দেখিনি, খুব যে এফেক্টিভ, কিন্তু কিছু না কিছু একটা মানসিক স্ট্রেন থাকবে, যেহেতু রাশিতে শনি বসে আছেন। জন্মকালীন আপনার কুম্ভ রাশি হলে রাশিতে না মানসিক স্ট্রেন দেবে। সেই জন্য সমস্ত রকম কাজে, কাউর বিবাহের যোগাযোগ হচ্ছে, বিবাহ করতে যাবেন, কি পাত্র কি পাত্রী পাচ্ছেন না, পাত্রী পাচ্ছেন না, আপনারা একটু কয়েকটা দিন অপেক্ষা করুন। আপনারা মঙ্গলের ভালো দিনটার দিকে তাকিয়ে থাকুন। এখন নিচস্থ অবস্থায় আরো খারাপ হতে পারে, সেই যোগাযোগ ভালো হতে নাও পারে। এবং নিজের মনের মধ্যে মানে কি বলবো, আপনারা নিজের মনে মনোযোগী হন নিজেদের কাজের প্রতি, এবং যেটা করলে বেশি কাজ হয় এই সময় মেডিটেশন করুন। একটু পরের থেকে, এই 25 সাল আসছে, আগেই বারবার বলেছি, মঙ্গল বর্ষে আমরা ঢুকছি। মঙ্গল বর্ষে আমরা যখন ঢুকছি তখন কিন্তু মঙ্গল নিচস্থই থাকছে। সেইটুকু পিরিয়ড কাটিয়ে আপনারা এই পাত্রপাত্রী দেখার ব্যাপার, কি কোনো চাকরি বাকরি দেখার ব্যাপার, কি মানে নতুন চাকরি খোঁজার ব্যাপার, এটা করার চেষ্টা করুন। আমরা 11 নম্বর কালপুরুষের 11তম ঘর বলে দিয়েছি। আমরা আসছি শেষ ঘর, 12তম ঘর, যে ঘরটা নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির দ্বিতীয়পতি তথা নবমপতি, পুরোটাই বলি মীন রাশির রাশিচক্রের বা কালপুরুষের শেষ ঘর মীন রাশির ঘর। 17 থেকে 31 কি হতে পারে, মানে 17ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, সেটাই বললাম এতক্ষণ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। 17 থেকে 31-এ দেখুন, মীন রাশির অধিপতি বৃহস্পতি, আবার মীন রাশির দ্বিতীয়পতি এবং নবমপতি, দোষযুক্ত ভাগ্যাধিপতি মঙ্গল। সেই মঙ্গল মীন রাশির পঞ্চমে বসে আছে। তাহলে মনটা কিন্তু সদা অশান্ত। আবার নবমপতি হিসাবে সে কিন্তু বসে আছে পঞ্চমে। ভাগ্য উঠতে গিয়ে, ভাগ্যের ধরুন আপনাদের ভাগ্যটা মনে হচ্ছে যেন খুলে যাচ্ছে, কিন্তু খুলছে না। তাই সদা সতর্কভাবে পথ চলুন, সাবধানে থাকুন। যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, পথ চলতে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। অসুস্থ হতে পারেন, কোনো অসুখ হলে তাড়াতাড়ি ডাক্তারদের পরামর্শ নিন, নিজেরা ডাক্তারি করতে যাবেন না, তাহলে কিন্তু ফল মারাত্মক হতে পারে। এবং বর্ষটা এইভাবেই শেষ হচ্ছে, যেহেতু মঙ্গল তখনও নিচস্থ থাকছেন। আমরা নতুন বর্ষে আসছি, সেটা কিন্তু মঙ্গল বর্ষ। কাজেই আগেই বলেছি 2, 2, 4 আর 5 নয়, 2025 সেটা মঙ্গল বর্ষ। আমি বলছি বিশ্বাস রাখুন,
ফেব্রুয়ারির পর প্রত্যেক রাশির কিছু না কিছু ভালো হবে। একটা ভালো আমরা 25শে নভেম্বর থেকে পেয়েছি, কিন্তু ভালো ফলের কনসিস্টেন্সিটা থাকছে না, কারুর ক্ষেত্রেই থাকছে না। কিছু না কিছু খুঁত থেকে যাচ্ছে মঙ্গল নিচস্থ বলে। মঙ্গলকে সতেজ হতে দিন, সজীব হতে দিন, শনিকে ট্রানজিট করতে দিন বৃহস্পতির ঘরে গেলে প্রত্যেকটা রাশি চক্রের ভালো দিন আসছে বলে আমার মত। এবং বাধা থাকবে, সমস্যা থাকবে, তার মধ্যে একটা মানুষ স্থিতির দিকে এগিয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি বলেছি, দেখে নেবেন। হ্যাঁ, কোনো ভিডিও স্ক্রল করবেন না, অনুরোধ করছি। স্ক্রল করে স্কিপ করে বেরিয়ে যাবেন না, স্ক্রল করবেন না, স্কিপ করে বেরোবেন না, পুরোটা দেখুন। দেখে আমাদের মতামত দিন, আমাদেরকে আমাদের ইমেল নাম্বারে মতামত দিন, আমাদের ফেসবুক পেজে মতামত দিন এবং ইউটিউবে মতামত দিন। আমরা আপনাদের উত্তর দিতে বদ্ধপরিকর। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন এবং আমাদের অনলাইন টিভি সেটা দেখুন। প্রত্যেকটা প্রোগ্রামই সেখানে দেখানো হয়। সুতরাং আমাদের এই কমেন্টস করলে আমরা উত্তরও দিতে পারি, আপনাদের সঙ্গে যোগাযোগটা আরো নিবিড় হয় এবং সুনিপুণ হয়, এবং তাতে করে দর্শকদের সাথে চ্যানেল কর্তৃপক্ষ যোগাযোগটা বাড়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন। নতুন বর্ষকে স্বাগত জানাচ্ছি। এখনই 17 থেকে 31, মাত্র 14 দিনের ব্যাপার। এই 14 দিন পরে আপনাদের সাথে আবার মিলিত হব রাশিফল নিয়ে।